প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। এসকেএফ অনকোলজি সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে। এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার কোন বয়সী নারীদের বেশি হয়, কেন হচ্ছে, চিকিৎসার জন্য কি কি অপশন আছে আমাদের কাছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে আজ অতিথি হিসেবে যোগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠান, টিউমার ও ক্যান্সার বিশেষজ্ঞ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। একেবারে শুরুতে যদি আমাদেরকে বলতেন যে সার্ভাইকাল ক্যান্সার বলতে আসলে আমরা কি বুঝি এবং কোন বয়সী নারীরা আসলে বেশি আক্রান্ত হচ্ছেন, আপনাদের অভিজ্ঞতায় কি দেখছেন? সার্ভাইকাল ক্যান্সার অথবা জরায়ুমুখ ক্যান্সার বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে যে জরায়ুর একদম শুরুতে একটি 3 থেকে 4 সেন্টিমিটার লম্বা এবং প্রায় 2.5 সেন্টিমিটার থিকনেসের একটি মাংসল পিণ্ড আছে। ওই মাংসল পিণ্ড থেকে যে ক্যান্সারগুলো অ্যারাইজ করে বা তৈরি হয় সেগুলোকেই সার্ভাইকাল ক্যান্সার বলে। সাধারণত আমাদের অভিজ্ঞতা এবং আপনার স্ট্যাটিস্টিক্স অনুসারে 50-এর অধিক মহিলাদের এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার অনেক বেশি দেখা দেয়। এছাড়াও অনেক সময় 50-এর আগেও দেখা যেতে পারে, তবে সাধারণত 40-এর আগে এটি আমরা খুব বেশি পাই না। আমরা যদি বাংলাদেশ এবং পুরো বিশ্বের প্রেক্ষাপট চিন্তা করি, কত ভাগ নারী আসলে আক্রান্ত হন? যেটা আপনি বলছিলেন যে 50-এর পরে গিয়ে সম্ভাবনা বাড়ে, 40-এর থেকেই শুরু হতে পারে, কত ভাগ নারী আসলে আক্রান্ত হচ্ছেন? সারা পৃথিবীতে যদিও উন্নত দেশগুলোতে এখন এই সার্ভাইকাল ক্যান্সারের প্রবণতাটি অনেকটাই কমে গিয়েছে, কিন্তু আমাদের এই সাউথ ইন্ডিয়ান যেই কান্ট্রিগুলো আছে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, এই রিজিয়নে এখনও সার্ভাইকাল ক্যান্সারের প্রবণতাটা অনেক বেশি। আমরা যদি বলি তাহলে আপনার ব্রেস্ট ক্যান্সারের পরেই সিএস সার্ভিক্সের অবস্থান, এবং গত বছরের একটি গবেষণায় দেখা গিয়েছে যে প্রতি 1 লক্ষ মহিলাদের ভিতরে 10-এর অধিক মহিলা এই রোগে আক্রান্ত হচ্ছেন এবং প্রায় 6 জনের মতো মহিলা এই রোগে মারা যাচ্ছেন। তাহলে আসলে নাম্বারটা খুব বেশি কম না বলা যাবে না। যেহেতু আপনি বলছিলেন যে উন্নত বিশ্বে এখন কিন্তু অনেকখানি কি কমে এসেছে, কিন্তু আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোতে কিছুটা হলে হচ্ছে, আমরা কি কোনো কারণ বলতে পারি যে কেন হচ্ছে, যাদের এখনো বেশি হচ্ছে? সাধারণত এই রোগগুলো বেশি দেখা দেয় যাদের সোশিও ইকোনমিক কন্ডিশন বা আর্থসামাজিক অবস্থার একটু নিচের দিকে, অর্থাৎ আমরা যাদেরকে দরিদ্র বলতে পারি, এই শ্রেণীর লোকজনের ভিতরেই এই রোগটি বেশি দেখা দেয়। এবং যাদের দেখা দেয় যে এই শ্রেণীর লোকজনের মধ্যে 16 বছর বয়সের আগে বিবাহের হার বেশি দেখা যায়, অর্থাৎ যাদের আর্লি ম্যারেজ বা অতি আগে বিবাহ হয়ে যাওয়া, কিংবা কারো যদি একাধিক সন্তান কিংবা অনেক বেশি সন্তান থাকে, কিংবা কারো যদি একাধিক সঙ্গী থাকে, কিংবা সঙ্গীর যদি একাধিক সঙ্গী থাকে, কিংবা কেউ যদি তার ঋতুস্রাবের সময় অপরিচ্ছন্ন থাকেন, তাদের ক্ষেত্রে এই রোগটা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি দেখা যায়। স্বাস্থ্যবিধি মেনে চলা আসলে খুব জরুরি। আমরা বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে। লক্ষণগুলো যদি আমাদেরকে বলতেন, কোন বয়সে এসে কি ধরনের লক্ষণ দেখা দেয় সচরাচর, এবং কখন একজন নারী বুঝবেন যে আমাকে এখন চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে? আমরা যেটি বললাম, সাধারণত 50 বয়সের পরে আপনার এই রোগটি বেশি দেখা দেয়। তো 50 বছর বয়সের পরে কোনো নারী যদি খেয়াল করেন যে ওনার মাসিক ঋতুস্রাবের বাইরেও কোনো অস্বাভাবিক ব্লিডিং হচ্ছে, বিশেষ করে যাদের স্থায়ীভাবে ঋতুস্রাব বন্ধ হয়ে গিয়েছে তারপরেও তাদের ব্লিডিং হয়, কিংবা 2 মাসের ঋতুস্রাবের মধ্যবর্তী সময় অন্য কোনো কারণে যদি ওনার ব্লিডিং হয় বা রক্তপাত হয়, তাহলে অবশ্যই এটি একটি অ্যালার্মিং সাইন, এবং এই সময় ওনাকে অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞ, কিংবা যদি গাইনি বিশেষজ্ঞ কাউকে না পাওয়া যায়, কমপক্ষে একজন এমবিবিএস ডাক্তার পরামর্শ অবশ্যই নিতে হবে, ওনাদেরকে দেখাতে হবে। এবং ওনাদেরকে দেখানোর পরে ওনারা যেভাবে বলেন, যেভাবে পরীক্ষা নিরীক্ষা করতে বলেন, সেভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। যেটা আপনি বলছিলেন যে হয়তো 50-এর পরে ঋতুস্রাব বন্ধ হয়ে গিয়েছে, তারপরে যদি ব্লিডিং হয়, এবং যাদের ক্ষেত্রে এখনো বন্ধ হয়নি তাদের 2 মাসের মধ্যে যদি অন্য কোনো সময় ব্লিডিং হয়, এই উপসর্গ ছাড়া আরও কি কোনো উপসর্গ, যেমন আমাদের দেশের সাধারণ মা বোনরা যারা আছেন, ব্যথা ছাড়া ওনারা আসলে কোনো কিছুকেই গুরুত্ব দেন না, সেক্ষেত্রে আসলে এই রোগে কি ব্যথা হওয়ার কোনো সম্ভাবনা থাকে কিনা, অথবা আরও অন্য কোনো যেমন সাদা স্রাব বা অন্য কোনো উপসর্গ দেখা যেতে পারে কিনা? ব্যথা হতে পারে, তবে একেবারেই যদি আমরা প্রাথমিক পর্যায়ে রোগটাকে নির্ণয় করতে চাই তাহলে এই ব্লিডিংকে কনসিডারে আনার বা এটাকে গুরুত্ব দেওয়ার কোনো বিকল্প নেই। এই রোগের প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে গিয়ে আপনার মাসিকের বাইরেও ব্লিডিং হওয়া,
এছাড়াও আপনি যেটি বললেন সাদা স্রাব হওয়া কিংবা আপনার শুধুমাত্র পানি নর্মালি এমনিতে পানি ঝরতেছে কোনো কারণ ছাড়াই, তো এই লক্ষণগুলো হচ্ছে কি এই রোগের প্রাথমিক পর্যায়ে থাকার লক্ষণ। ব্যথা হতে পারে, সেটি অনেক অ্যাডভান্স স্টেজে গিয়ে যখন আশেপাশের অন্যান্য স্ট্রাকচারকে ইনভলভ করে ফেলে, বিশেষ করে নার্ভ যখন ইরিটেটেড হয় তখন ব্যথা হতে পারে। কিন্তু প্রাথমিক পর্যায়ে ব্লিডিং, আপনার হচ্ছে সাদা স্রাব হওয়া কিংবা পানি ঝরা, এই লক্ষণগুলোই হচ্ছে কি প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের জন্য অন্যতম প্রধান উপকারী। যখন এরকম কোনো একটা উপসর্গ নিয়ে একজন রোগী ডাক্তারের কাছে আসেন তখন কিভাবে কনফার্ম করা হয় যে ওনার আসলে ডায়াগনোসিসটা কি? আচ্ছা, যখন এই লক্ষণগুলো নিয়ে কোনো একজন নারী বা আমাদের কোনো মা বোন যখন কোনো গাইনোকোলজিস্টের কাছে দেখা করেন, ওনারা প্রথমেই আপনার পারভেজাইনাল এক্সামিনেশন করে আগে এটিকে শিওর হয়ে নেন যে এখানে কোনো মাংসল পিণ্ড কিংবা কোনো দলা কিংবা কোনো টিউমার এগুলো আছে কিনা। তো ওনারা যখন এটিকে কনফার্ম করেন, এরপরে কল্পোস্কোপিক বায়োপসি নামে একটি পদ্ধতি আছে। সেই কল্পোস্কোপিক বায়োপসির মাধ্যমে সেখান থেকে মাংস নিয়ে সেটিকে হিস্টোপ্যাথোলজি করার মাধ্যমে এটি ফাইনালি রোগটি ডায়াগনোসিস করা সম্ভব হয়। ডায়াগনোসিস করার পরে প্রাথমিক পর্যায়ে ডায়াগনোসিস হচ্ছে নাকি আসলে অনেক দেরি হয়ে গেছে বা লেট স্টেজ, এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন যে কোন কোন পর্যায়ে ধরা পড়তে পারে এবং কখন আসলে কি ধরনের চিকিৎসা নিয়ে বিস্তারিত আপনার কাছে শুনবো, তবে স্টেজগুলো নিয়ে যদি আমাদেরকে একটু বলেন। আমাদের যখন গাইনোকোলজিস্ট একজন পারভেজাইনাল এক্সামিনেশন করে কোনো একটি মাংসের পিণ্ড পান বা দলা পান, সেখান থেকে উনি বায়োপসি নিলেন, রোগ আমরা সিএসআরবি কনফার্ম হলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে গিয়ে এর স্টেজিংটাকে নির্ধারণ করা, মানে এটি কোন স্টেজ বা কোন পর্যায়ে আছে। আসলে ক্যান্সার চিকিৎসার অন্যতম একটি প্রধান উপায় হচ্ছে গিয়ে বা প্রথম কাজই হচ্ছে গিয়ে এর স্টেজটাকে নির্ধারণ করা। সেটি শুধুমাত্র জরায়ুমুখ ক্যান্সার নয়, অন্য সকল রোগের ক্ষেত্রে, অন্য সকল ক্যান্সারের ক্ষেত্রে আমরা প্রথমে এর স্টেজ বা পর্যায়টাকে নির্ণয় করি, তারপরে সেই পর্যায় অনুসারে চিকিৎসা করতে হয়। যদি প্রাথমিক দিকে থাকে অর্থাৎ স্টেজ 1 বা 2, এই স্টেজগুলোতে যদি থাকে তাহলে চিকিৎসার পদ্ধতি হয় একরকম। আবার যদি এই রোগটি একটু অ্যাডভান্স স্টেজে চলে যায় কিংবা যদি এটি বডিতে ছড়িয়ে যায়, যেটাকে আমরা মেটাস্টেসিস বলি, তাহলে এই স্টেজগুলোতে আপনার চিকিৎসার পদ্ধতি হয় অন্যরকম। সেই জন্য যে কোনো ক্যান্সার ধরা পড়ার পরে কিংবা বিশেষ করে সিএসআরবিক্স ধরা পড়ার পরে আমাদেরকে অবশ্যই আগে এর স্টেজ নির্ধারণ করতে হবে। স্টেজ নির্ধারণের ক্ষেত্রে একসময় ওয়ার্ল্ড ফেডারেশন ফর গাইনোকোলজিক্যাল অনকোলজি, যেটাকে আমরা ফিগো বলি, তাদের গাইডলাইনে ছিল যে একজন গাইনোকোলজিস্ট পিভি করে যে স্টেজটি আমাদেরকে বলবেন, উনি যদি পিভি করে বলেন যে এটি স্টেজ 2A বা 1B, অর্থাৎ এটি প্রথম দিকে প্রাথমিক পর্যায়ের ক্যান্সার, তাহলে আমরা ওনাদের কথার উপরে ভিত্তি করেই সেভাবে তাদের চিকিৎসাকে নির্ধারণ করি। কিন্তু 2018 সালের ফিগো গাইডলাইনে এমআরআইকে ইনক্লুড করা হয়েছে, এমআরআই অফ পেলভিস উইথ কন্ট্রাস্ট। এই এমআরআই অফ পেলভিস উইথ কন্ট্রাস্টের মাধ্যমেও আমরা এই ফিগো স্টেজিংটা করতে পারি। কিন্তু তারপরেও আমরা সর্বোপরি গাইনোকোলজিস্ট যেটাকে প্রেফার করেন, গাইনোকোলজিস্ট যদি বলেন যে এটি স্টেজ 2B কিংবা স্টেজ 2A, তাহলে সেটাকেই আমরা ধরে নিই এবং এর মাধ্যমে আমরা পরবর্তী চিকিৎসায় চলে যাই। এবারে তাহলে আমাদের অনেক কিছু জানার আছে চিকিৎসা নিয়ে, কারণ অনেকের মনেই অনেক প্রশ্ন, কোন স্টেজে আসলে কি ধরনের চিকিৎসা নিতে হতে পারে, আদৌ সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠা যায় কিনা, এগুলো শুনবো আপনার কাছ থেকে, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। দর্শক, এসকেএফ অনকোলজি সৌজন্যে আপনারা দেখছেন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে। এই অনুষ্ঠানে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। এসকেএফ অনকোলজি সৌজন্যে আপনারা দেখছেন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে, এই অনুষ্ঠানটি। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা এবং আজকে আমরা কথা বলছি সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে। অতিথি হিসেবে আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠান। বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে আমরা সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে অনেক কিছু শুনেছি, আমরা চিকিৎসা নিয়ে এখন বিস্তারিত জানতে চাই। যেহেতু আপনি স্টেজ নিয়ে আমাদেরকে এরই মধ্যে বলেছেন, বেশ কয়েকটি স্টেজের কথা আমরা শুনেছি, কোন কোন স্টেজে আসলে কোন ধরনের চিকিৎসা দেওয়া লাগে, কি ধরনের চিকিৎসার অপশন আছে, এই ব্যাপারে যদি বিস্তারিত বলতেন। সার্ভাইকাল ক্যান্সারের সাধারণত স্টেজ 2A পর্যন্ত সার্জারি বা অপারেশনের একটি সুযোগ থাকে। যদি আমরা আমাদের কাছে যখন পেশেন্ট আসে তখন যদি এটাকে আমরা স্টেজ 2 এর পরবর্তী অর্থাৎ স্টেজ 2B থেকে অনওয়ার্ডস অর্থাৎ স্টেজ 3 বা 4A পর্যন্ত পাই, তাহলে তখন আর আসলে সার্জারি কোনো অপশন থাকে না, তখন শুধুমাত্র রেডিওথেরাপি হচ্ছে কি এর মূল চিকিৎসা। আর যদি রোগী আমাদের কাছে স্টেজ 4B অর্থাৎ
বডিতে মেটাস্টেসিস হয়ে গিয়েছে, অন্য কোথাও ছড়িয়ে গিয়েছে, যেমন লিভার অথবা ফুসফুস কিংবা হাড়, তাহলে তখন আসলে অপারেশন বা রেডিওথেরাপি কোনো কাজে আসবে না। তখন শুধুমাত্র প্যালিয়েটিভ কেমোথেরাপি হচ্ছে গিয়ে তার জন্য মূল চিকিৎসা। তো সেই জন্য আমরা এই ক্যান্সারটাকে নিয়ে সবসময় কথা বলি এই কারণেই যে আমরা আমাদের প্র্যাকটিস লাইফে পেশেন্টদেরকে অধিকাংশ সময় দেখি যে তারা অ্যাটলিস্ট স্টেজ 2B নিয়ে আমাদের কাছে আসছেন। এর আগে পেশেন্ট আমাদের কাছে আসছেন বা অর্থাৎ স্টেজ 1A 1B বা 2A পর্যন্ত, এটি আমরা খুবই কম পাই। তো যখন একজন রুগী সার্জারি ছাড়া শুধুমাত্র রেডিওথেরাপির অপশনে অথবা স্টেজ 4Bতে অনলি কেমোথেরাপির অপশনে চলে যান, তখন তার যে লাইফ এক্সপেক্টেন্সি সেটি, যখন একটি রোগী স্টেজ 1A B বা 2A পর্যন্ত আসেন, অপারেশনের পরবর্তীতে যখন আমাদের কাছে আসেন, তার ভিতরে লাইফ এক্সপেক্টেন্সির ভিতরে একটি বিশাল পার্থক্য হয়ে যায়। দেখা যায় যদি 5 ইয়ার সার্ভাইভাল রেট হয় আপনার আর্লি স্টেজে আপনার মোর দেন 50%, লেট স্টেজ বা অ্যাডভান্স স্টেজে সেগুলো হয়ে যায় লেস দেন 50%। এই যে আপনি বলছিলেন যে চিকিৎসার ক্ষেত্রে 5 ইয়ার এক্সপেক্টেন্সি একটা রেট বলছিলেন, এই ব্যাপারটা থেকে আসলে মানে একটা প্রশ্ন থাকে যে আমি কি সম্পূর্ণরূপে সুস্থ হব কি না। যেটা আপনি বলছেন সুস্থ হওয়ার ব্যাপারটা, এইটা যদি একটু বিস্তারিত বলতেন, যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে কত বছর, যেটা আপনি 5 বছর বলছেন, কত বছর উনি সুস্থ থাকবেন, কি ধরনের আশা নিয়ে উনি চিকিৎসা করবেন, যদি অনেক অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে তাহলে ওনারা কি এক্সপেক্ট করবেন চিকিৎসা থেকে? সাধারণত ক্যান্সারের ক্ষেত্রে আমরা স্থায়ীভাবে একটি রোগ, মানে ক্যান্সার পুরোপুরি ভালো হয়ে যাবে এটি আমরা বলতে পারি না। এটি ডায়াবেটিস, প্রেশারের মতো অন্যান্য নন কমিউনিকেবল ডিজিজের মতো লাইফ লং ডিজিজ। কিন্তু ক্যান্সারের আমরা যেটাকে বেশি গুরুত্ব দিই যে 5 ইয়ার সার্ভাইভাল রেট কোনটার ক্ষেত্রে কত। এই যে আপনি বললেন যে যদি একজন পেশেন্ট প্রাথমিক পর্যায়ে আসেন, সাপোজ উনি আসলেন স্টেজ 1A বা 1Bতে, তাহলে আমাদের বাস্তব অভিজ্ঞতা বলে যে এই পেশেন্ট আমরা পুরোপুরি কিউর বলতে পারি। উনি যদি সার্জারি ফলোড বাই অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট নেন, তাহলে 10 বছর 20 বছর পর্যন্ত উনি পুরোপুরি ভালো থাকতে পারেন, যেটাকে আমরা পুরোপুরি কিউরের মতো বলতে পারি। কিন্তু এই পেশেন্টটি যদি আপনার স্টেজ 2B ওর অনওয়ার্ডস হিসাবে আসেন, তখন আমরা 5 থেকে 7 বছরের বেশি আসলে খুব বেশি আমাদের অভিজ্ঞতায় আমরা পাই না রোগীদেরকে। সর্বোচ্চ 5 থেকে 7 বছর পর্যন্ত রোগী তার লাইফ এক্সপেক্টেন্সি হতে পারে। তো সেই জন্যই আমাদের টার্গেট থাকে যে রোগীরা যাতে যে কোনো সমস্যা ফিল করার সাথে সাথে ওনারা যদি চিকিৎসকের শরণাপন্ন হন এবং তার স্টেজ অনুসারে যদি এই রোগটি প্রাথমিক পর্যায়ে অপারেশন এবং পরবর্তী অন্যান্য চিকিৎসা গ্রহণ করতে পারেন, তাহলে আমরা আশা করতে পারি উনি সারা জীবনের জন্য এই রোগ থেকে মুক্ত হয়ে যেতে পারবেন। যেহেতু আপনি বলছিলেন যে আমাদের এই রোগটা সার্ভাইকাল ক্যান্সার কিন্তু যারা একটু লো সোশিও ইকোনমিক কন্ডিশনে আছেন তাদের ক্ষেত্রেই বেশি হচ্ছে, চিকিৎসার খরচটা কেমন যদি ওনারা আক্রান্ত হন বা যখন ওনারা আক্রান্ত হচ্ছেন, আমাদের দেশে ওনাদের জন্য কি চিকিৎসা খুব বেশি অ্যাভেলেবল আছে কিনা বা সবার জন্য অ্যাভেলেবল আছে কিনা? হ্যাঁ, এই সার্ভাইকাল ক্যান্সার আসলে লো সোশিওইকোনমিক কন্ডিশন এদের বেশি হলেও এর চিকিৎসার খরচ বর্তমানে প্রচুর। কারণ অপারেশন হয়তো অনেক জায়গাতেই করা সম্ভব হয়, আমাদের অপারেশনের সেন্টার বিভিন্ন জায়গায় আছে, কিন্তু অপারেশনের পরবর্তী যে অ্যাডজুভেন্ট চিকিৎসা রেডিওথেরাপি কিংবা স্টেজ B থেকে 4A পর্যন্ত যেই রেডিওথেরাপি, যেটা ট্রিটমেন্ট অফ চয়েস যেটাকে আমরা বলি, তো এই রেডিওথেরাপির সেন্টার বাংলাদেশে এখন এই মুহূর্তে খুবই কম। যদিও 8টি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে সরকার 8টি ক্যান্সার সেন্টার বানাচ্ছে, তো সেগুলো হলে হয়তো রেডিয়েশনের সেন্টার আমাদের বাড়বে, কিন্তু এই মুহূর্তে সরকারি রেডিয়েশন সেন্টারের সংখ্যা খুবই অপ্রতুল। তো যার ফলে এই রোগীগুলোকে যেতে হয় বিভিন্ন প্রাইভেট সেন্টারে, এবং প্রাইভেট সেন্টারে যদি কোনো একজন রোগীর রেডিওথেরাপি নিতে হয়, তাহলে সে যদি আমরা যেটাকে 2D টেকনিক বলি, দ্যাট মিনস প্রিভিয়াসলি যেই টেকনিকগুলো ইউজ হতো, যেটা এখন আর সারা পৃথিবীতে আমাদের মতো কন্ডিশনের দেশ ছাড়া অন্য কোথাও ইউজ হয় না, সেটি নিতে গেলেও তাদের প্রায় 80,000 থেকে 1 লাখ টাকার মতো খরচ হতে পারে। আর যদি একটু অ্যাডভান্স টেকনিকে ওনারা এই চিকিৎসাটা নিতে চান, যেমন 3D অথবা আরও অ্যাডভান্স টেকনিক যেগুলো আছে IMRT, ভিম্যাট, তো সেগুলো যদি নিতে চান তাহলে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো খরচ হয়ে যায়, যা কিনা একজন দরিদ্র রোগীর পক্ষে বহন করা প্রায় অসম্ভব। সেই জন্য আমরা যেহেতু এই রোগটি বিভিন্নভাবে প্রতিরোধ করা সম্ভব
হওয়ার আগেই রোগটিকে আমরা প্রতিরোধ করতে পারি, সেহেতু আমাদের টার্গেট থাকে যাতে এই রোগটি না হয়। কারণ হলে একজন দরিদ্র ব্যক্তির পক্ষে এই কমপক্ষে 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করা প্রায় অসম্ভব। প্রতিরোধে নিয়ে এবার আপনার কাছে একটু জানতে চাই যে প্রতিরোধ করার জন্য যাতে না হয় এই রোগটি, যেটা আপনি বলছিলেন যে আমরা এখন জোর দিচ্ছি, কীভাবে আসলে আমরা জোর দিচ্ছি, আমাদের দিক থেকে আমরা কী ধরনের পদক্ষেপ নিচ্ছি, এবং সাধারণ মানুষকে আমরা আসলে কিভাবে সতর্ক করব, তাদেরকে আমরা কি পরামর্শ দেবো যে আপনি সাবধানে থাকবেন, কিভাবে ওনারা এটা মেনটেন করবে, এ ব্যাপারে যদি বলতেন। ক্যান্সারের ভিতরে খুব অল্প সংখ্যক ক্যান্সারই আছে যেগুলোকে ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করা যায়, যার মধ্যে সিএ সার্ভিক্স একটি। এটি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস জাতীয় একটি ভাইরাসের কারণে যেহেতু হয়, মানে এই ভাইরাসটি মূলত এই রোগ হওয়ার জন্য দায়ী। তো এই ভাইরাসের এগেনিস্টে সারা পৃথিবীতে ভ্যাকসিন আছে, আমাদের দেশেও এই ভ্যাকসিন অ্যাভেলেবল। সরকারিভাবে গত বছর থেকে 9 থেকে 13 বছর বয়সী সমস্ত মেয়েদেরকে যারা স্কুল গোয়িং তাদেরকে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এর বাইরেও যারা এই ভ্যাকসিন নেননি তারা চাইলে বেসরকারিভাবে ব্যক্তি উদ্যোগে নিজেরা এই ভ্যাকসিন নিতে পারেন। তো এই ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে আপনারা স্থায়ীভাবে এই সিএ সার্ভিক্স থেকে একজন মেয়ে বা একজন মহিলা মুক্তি পেতে পারেন। যদি কেউ এই ভ্যাকসিনের 3টা ডোজই গ্রহণ করেন তাহলে আশা করা যায় যে উনি ওনার জীবদ্দশায় আর কখনো এই রোগে আক্রান্ত হবেন না। এটি আমাদের জন্য অনেক বড় একটি সুখবর। এছাড়াও কেউ যদি আপনার প্রাথমিক পর্যায়ে এই রোগটিকে নির্ণয় করতে চান, সারা দেশের সমস্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে মেডিকেল কলেজ, হসপিটাল এবং সরকারিভাবে সর্বোচ্চ যে আমাদের প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বা বিএমইউ, এখানেও আপনার জাতীয় স্তন এবং জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং একটি প্রোগ্রাম চালু আছে। তো এই স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় একজন মহিলা যদি কখনো কোনো রকমের এরকম সমস্যা বোধ করেন, উনি চাইলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সহজ একটি টেস্ট এই ভায়া টেস্টের মাধ্যমে এই রোগটিকে স্ক্রিনিংয়ের মাধ্যমে আপনার ডায়াগনোসিস করা সম্ভব হয় একেবারে আর্লি স্টেজ। এছাড়াও 40-এর পরবর্তী সমস্ত মহিলাদের জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় এসে নিয়মিত 5 বছর পরে পরে আপনার প্যাপসমিয়ার এর মাধ্যমে আমরা দেখতে পারি যে ওনার হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কোনো অস্তিত্ব আছে কি না। তো এই ভ্যাকসিন, স্ক্রিনিং, আর্লি ডায়াগনোসিসের জন্য বিভিন্ন প্রোগ্রাম, এই সমস্ত কিছু দিয়েই আমরা চাচ্ছি যে এই জরায়ুমুখ ক্যান্সারটাকে প্রতিরোধ করার জন্য, যেটি মানে হওয়ার আগেই এটি আমরা যাতে না হয় একজন মানুষের। আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। খুব সংক্ষেপে যদি আমাদেরকে বলতেন যে আপনি যে টিকার কথা বলছিলেন, যারা স্কুল পার হয়ে গিয়েছে তারা কোন বয়স থেকে কোন বয়সের মধ্যে এই টিকাটা নিতে পারবে, এবং 3টা টিকার কথা আপনি যে বলেছেন এই শিডিউলটা যদি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা, তো আমরা সাধারণত যাদেরকে দেওয়া হচ্ছে টিকাটা সেটি তো সরকারিভাবে ফ্রি দেওয়া হচ্ছে। এর বাইরে যারা এর আওতার বাইরে আছেন তারা চাইলে ব্যক্তি উদ্যোগে প্রথমে একটা নেবেন, তারপর 6 মাস পরে একটা নেবেন, তারপর 1 বছর পরে একটা নেবেন, এভাবে একটি শিডিউল ওনারা এই টিকা নিতে পারেন। সাধারণত আমরা বলি বিয়ের পূর্বেই এই টিকা নিয়ে নেওয়া বেটার, কিন্তু তারপরও বিবাহিতরাও এটি নিতে পারেন। তবে বিয়ের পূর্বে নিলে এফিকেসিটা বা কাজ করার সম্ভাবনাটা বেড়ে যায়, কিন্তু বিবাহের পরেও এটি নেওয়া যায়। সেক্ষেত্রেও আপনার কিছুটা হলেও এটি দিবে একটা। আর যাদের বয়স অনেক বেড়ে গিয়েছে তারাও কি নিতে পারবে কিনা? যাদের বয়স অনেক বেড়ে গিয়েছে তাদের জন্য আসলে টিকার চাইতে স্ক্রিনিং প্রোগ্রামে থাকাটাই বেটার। বিশেষ করে 40-এর পরে যারা আছেন তারা রেগুলার যদি স্ক্রিনিং প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করেন তাহলে খুব আর্লি স্টেজে এটি ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটি ঠিকমতো চিকিৎসা করলে পুরোপুরি কিউর হয়ে যেতে পারে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে এই যে সার্ভাইকাল ক্যান্সার নিয়ে এবং বিশেষ করে চিকিৎসা এবং তার থেকেও বড় যে প্রতিরোধ বা প্রিভেনশন নিয়ে আপনি আমাদের দর্শকদেরকে অনেক কিছু জানিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এসকেএফ অনকোলজি সৌজন্যে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে এই অনুষ্ঠান আজ এ পর্যন্তই। দেখা হবে পরের এপিসোডে, অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।